গল্প ফের বসন্ত এলো। লেখায় আফরোজা আখি। আমি বিবাহিত ডাক্তার সাহেব। আমাকে বিরক্ত করা বন্ধ করুন। আমি আপনাকে ভালোবাসি না। কেন বুঝতে চাইছেন না? নীরার কথার উত্তরে সৃজন বলল, তুমি বিধবা নীরা, আর বিধবাদের নতুন করে জীবন শুরু করার অধিকার আছে। কেন করছো এমন? কেন বারবার ফিরিয়ে দিচ্ছ আমাকে? পুরনো কিছুই আমি তোমাকে ভুলতে বলছি না। নতুন করে সবটা শুরু করতে তো কোনো সমস্যা নেই, তাই না? নীরা বিরক্ত হল। চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ফেলে আবারও বলল, আমি বিধবা নই। আমার হাজবেন্ড বেঁচে আছে। তাহলে সে কোথায়? তা জানি না। তবে শুনুন, আপনি একজন অবিবাহিত শিক্ষিত যুবক। আপনার বর্তমান আর ভবিষ্যৎ উজ্জ্বল। আপনি চাইলেই আমার থেকে ভালো মেয়ে পেয়ে যাবেন। তবুও কেন ছাড়ছেন না আমার পিছু? কারণ আমি তোমাকে চাই। তোমার মতো অন্য কাউকে নয়। আমি তোমাকে ভালোবাসি নীরা। সব ভুলে একবার আমার হাত ধরেই দেখো না। সৃজন বাড়িয়ে দিল নিজের হাত। নীরা সেই হাতের দিকে একবার তাকিয়ে পা বাড়াল নিজের বাড়ির উদ্দেশ্যে। বিগত 6 মাস ধরে এই কথাই শুনে যাচ্ছে নীরা। মেয়েটার বিরক্তির সীমা এবার মাত্রা ছাড়িয়েছে। মেঘবৃষ্টি মাথায় নিয়ে টানা 1 ঘন্টা ধরে সৃজন দাঁড়িয়ে আছে ওদের বাসার সামনে। মেয়েটা না পেরেই এখানে এসেছে। পাড়া প্রতিবেশী, সকল আত্মীয় সৃজনের সাথে নীরাকে জড়িয়ে যা ইচ্ছে তাই বলে যান। লোকের কটু কথা সহ্য করার মতো ধৈর্য নীরার আছে, কিন্তু ওর অসুস্থ মা বাবা আর ছোট্ট বাচ্চাটার যে নেই। ওকে নিয়ে কেউ আজেবাজে কথা বললে তার এফেক্ট ওদের উপর পড়ে। নীরা রুমে এলেই ওর বড় বোন মহিমা জিজ্ঞেস করল, চলে গেছে? উহু। দাঁড়িয়ে থাকুক ওখানেই। ডাক্তার তো। অসুখ বিসুখ হলে নিজেই সারাতে পারবে। ডাক্তাররা নিজের ডাক্তারি করতে পারে না রে নীরু। ওর ডাক্তারির জন্য তোকে প্রয়োজন। নীরা ভ্রু কুঁচকে তাকালো বোনের দিকে। চোখ মুখ কঠিন করে গম্ভীর কণ্ঠে বলল, একটা সত্যি কথা বলো তো আপু। লোকটা তোমার চেনা জানা কেউ? মহিমা প্রত্যুত্তরে মুচকি হেসে বলল, ছেলেটাকে একটা সুযোগ দিচ্ছিস না কেন? আমি যে পুরনো ক্ষত ভুলতে পারিনি। মহিমা দীর্ঘশ্বাস ফেলল। দাঁড়ালো গিয়ে জানালার কাছটায়। নীরা মহিমার থেকে প্রায় 6 বছরের ছোট। মেয়েটা দেখতে যেমন সুন্দর, পড়াশোনাতেও তেমন প্রখর মেধাবী। মহিমার বিয়েটা হয়েছিল ওর ইচ্ছেতেই, বাড়ির কারোর সাথেই মাঝে কোনো সম্পর্ক ছিল না। তবে কিছুদিন হলো নীরার দৌলতে মা বাবার সাথে ওর সম্পর্কটা ঠিক হয়েছে। নীরা একটা হসপিটালে ডাক্তারি করছে। ওর একটা ছোট্ট বাচ্চা আছে, বয়স 6 বছর। নীরার বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই। লওর হাজবেন্ড যথেষ্ট ভালো ছিল, ওদের সংসার ভরে উঠেছিল সুখ শান্তিতে, কিন্তু হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের মতো সবটা কেমন তছনছ হয়ে গেল। নীরার বাচ্চাটার বয়স তখন 1 বছর। শ্রাবণ অফিসের কাজে বাইরে গিয়েছিল। 1 দিন, 2 দিন, 3 দিন করে প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেলেও শ্রাবণ আর ফেরেনি। নীরার বাড়ির লোকজন পুলিশে জানালো বিষয়টা। ওনারা জানালেন শ্রাবণ অ্যাক্সিডেন্টে মারা গেছে। যদিও শ্রাবণের ডেডবডি নিজ চোখে দেখেননি কেউই, তবে গায়ের শার্ট, ঘড়ি আর বাকি প্রমাণ দেখে বুঝেছিলেন ওটা শ্রাবণ। নীরা তখন পুরোপুরি ভেঙে পড়েছিল। ওর শ্বশুর শাশুড়ি থাকতেন গ্রামে। নীরা কল দিল উনাদের নাম্বারে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিনের পর থেকে উনাদেরও আর কোনো খোঁজ মিলল না। তারপর থেকে 5টা বছর ধরে নীরা এখানেই আছে। বাচ্চাকে সামলানোর পাশাপাশি পড়াশোনায় মনোযোগ দিয়েছিল। ওর পড়াশোনাটা অবশেষে কাজে লেগেছে। প্রায় 5 মাস হলো ও একটা প্রাইভেট হসপিটালে ডাক্তার হিসেবে জয়েন করেছে।
এর 1 মাস আগেই বাড়িতে কেউ একজন বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, নীরা সাফ সাফ না করে দিয়েছিল তখন। কিন্তু হসপিটালে গিয়ে যে লোকটার সাথে আবার দেখা হবে আর জোকের মতো পিছু নিবে, তা জানা ছিল না নীরার। নেহাতি সিনিয়র, তাই নীরা কিছু বলতে নিলেও বলতে পারে না। চাকরি যাবে এই ভয়ে। ঘড়ির কাঁটার সময় তখন 10টার মতো। দিনটা বর্ষণমুখর। সেই সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। ক্ষণে ক্ষণে বাজ পড়ছে আকাশে। এমন একটা সময় হাতে ধোয়া ওঠা গরম কফির কাপ নিয়ে ব্যালকনিতে এসেছে সৃজন। আকাশের দিকে তাকাতেই জমাট বাঁধা মেঘ দেখতে পেল সে। আচমকাই মনে এলো তার অতি প্রিয় রমণীর কথা। মেয়েটাকে দেখেছিল সেই 2 দিন আগে। এমনই একটা দিন ছিল। সৃজন সবসময়ের মতো তাকে এক নজর দেখবে বলেই গিয়ে দাঁড়িয়েছিল গেটের সামনে। বৃষ্টি এসে ভিজিয়ে দিবে, কে জানত। তবে ওর বৃষ্টিতে ভেজা সার্থক ছিল। ডাক্তার ম্যাডামের দর্শন পেয়েছিল যে। সৃজন রুমে আসল। কফির কাপটা রেখে বিছানায় পড়ে থাকা মুঠোফোনটা হাতে নিল। নির্দিষ্ট কারোর নাম্বার বের করে কল দিল। শেষবার রিং হয়ে কেটে আসার আগেই কাঙ্ক্ষিত মানুষটি কল রিসিভ করল। আনন্দে বলে উঠল সৃজন। কেমন আছেন ডাক্তার ম্যাডাম? কেন কল দিয়েছেন? কল দেওয়া বারণ? তা নয়। তাহলে কি বলবে বুঝতে পারল না নীরা, তাই কথা কাটাতেই বলল রাখছি। রাখবেন না। এত নিষ্ঠুর কেন আপনি? কি বললেন? আমি নিষ্ঠুর? তা নয়তো কি? আপনি কি দেখতে পান না আপনার প্রতি আমার ভালোবাসা? আপনাকে পাওয়ার তীব্র ইচ্ছায় আমার ছটফটানি কি আপনি দেখেন না? দেখেন নিশ্চয়ই, তাহলে কেন বারবার মুখ ফিরিয়ে নেন? আমি পুরো কথাটা বলতে পারল না নীরা। ওকে থামিয়ে দিয়ে সৃজন বলল, আমি হারিয়ে গেলে আপনি আমাকে খুব করে খুঁজবেন ডাক্তার ম্যাডাম। এই অতি নগণ্য মানুষটিকে এক নজর দেখার তৃষ্ণায় আপনার চোখ দুটো অশান্ত হবে উঠবে। আপনিও একদিন ছটফট করবেন আমাকে পাওয়ার জন্য। মিলিয়ে নিবেন। নীরার বুকটা কেমন ধুকপুক করছে। কথার খেয়েই হারিয়েছে মেয়েটা। সৃজনকে সে পছন্দ করে না, তবে আজ কেন এমন হচ্ছে? সৃজনের ভালোবাসা, ওর এত পাগলামি মেয়েটার হৃদয় ছুঁতে পারেনি কখনোই, তবে আজ কি হলো? ওর হারিয়ে যাওয়ার প্রসঙ্গ উঠতেই বুকে চিনচিন ব্যথার সৃষ্টি হলো কেন? নীরা কথা বলল না। কানে ধরে রাখা ফোনটা বিছানায় ফেলে দিল সে। ছোট্ট শ্রেয়া তখন রেডি হয়ে এসেছে, স্কুলে যাবে বলে। নীরা ওর দিকে তাকিয়ে বলল, বৃষ্টি হচ্ছে মামুনি, আজ আর স্কুল যেতে হবে না। কিন্তু কিন্তু কি? পাপ্পা যদি আজও আমার জন্য অপেক্ষা করতে করতে বাড়ি চলে আসে, তাহলে তুমিই তো তাকে বকা দিবে। আমি চাই না পাপ্পা তোমার বকা খাক। নীরা বুঝে নিল শ্রেয়া সৃজনের কথাই বলছে। কিছুদিন আগেই এমন ঘটনা ঘটেছে। শ্রেয়ার জন্য স্কুলে গিয়ে অপেক্ষা করছিল সৃজন। নীরা ইচ্ছে করেই শ্রেয়াকে বাড়ি নিয়ে এলো। কিন্তু ওকে স্কুলে না পেয়ে চিন্তায় বাড়িতেই চলে এসেছিল সৃজন। নীরা তখন সৃজনকে বকাঝকা দিয়ে দ্বিতীয়বার এখানে আসতে মানা করে। শ্রেয়া হয়তো কোনোভাবে দেখে নিয়েছিল বিষয়টা। চোখ বন্ধ করে শ্বাস ফেলল নীরা। চোখ মুখ কঠিন করেই বলল, পাপ্পা, তোমাকে না বলেছি যার তার সাথে কথা বলবে না। তুমি ওই লোকটাকে নিজের পাপ্পা বানিয়ে ফেলেছ। এসবের মানে কি শ্রেয়া? যাকে তাকে নয়তো। ওটা আমার পাপ্পাই। রেগে গেল নীরা। চোখ রাঙিয়ে তাকিয়ে রইল মেয়ের দিকে। শ্রেয়া ভয় পাচ্ছে না দেখে ধমক দিয়ে বলল, শ্রেয়া, দ্বিতীয়বার এমন কথা বললে মার খাবে তুমি। ছোট্ট শ্রেয়ার অভিমান হলো। সে দৌড়ে চলে গেল অন্য রুমে। ঠিক তখনই নীরার ফোনে নোটিফিকেশন এলো। ফোনটা হাতে নিয়েই দেখল সৃজনের মেসেজ। আমার ওপরের রাগটা মেয়ের ওপর ঝাড়বেন না ম্যাডাম।
ও ছোট বাচ্চা তো, আপনার রাগের কারণ না বুঝে মিছে মিছে অভিমান করবে। বিরক্তি ফুটে উঠল নীরার চেহারায়। বলতে ইচ্ছে করল, ওর বাচ্চাকে নিয়ে অন্য কাউকে মাথা ঘামাতে হবে না। কিন্তু কি যেন ভেবে মনের কথা মনেই রেখে দিল সে। শ্রেয়ার স্কুলে অনুষ্ঠান ছিল আজ। প্রত্যেক স্টুডেন্টের বাবা মা একসাথে এসেছেন। এদিকে শ্রেয়া মন ভার করে একপাশে দাঁড়িয়ে আছে। কাল থেকেই মায়ের ওপর অভিমান জন্মেছে তার। সে শ্রেয়ার মন বোঝে না। বারবার বলার পরেও পাপ্পাকে এনে দেয় না। আচ্ছা, সৃজন আঙ্কেলকে পাপ্পা ডাকলে মা এত রেগে যায় কেন? অথচ সৃজন ওকে কত ভালোবাসে। ঘুরতে নিয়ে যায়, টেডি, চকলেট কত কি এনে দেয়। কখনো শ্রেয়ার আবদারে বৃষ্টিতে ভিজে, কখনো আবার খেলা করে। শ্রেয়া জানে অন্যদের পাপ্পা এতটা ভালো নয় যতটা ভালো সৃজন আঙ্কেল। তাই তো শ্রেয়া তাকে পাপ্পা বলে ডাকে। শ্রেয়ার পাপ্পা মানেই আলাদা। কিন্তু মা কেন বোঝে না এসব? কেন সে সৃজনকে পাপ্পা ডাকলেই ওভাবে বকাঝকা করে? কথাগুলো ভাবতে ভাবতেই হাঁটছিল শ্রেয়া। অসাবধানতায় ওরই বয়সী একটা বাচ্চার সাথে ধাক্কা লাগে ওর। ছেলেটা পড়ে যায় মাটিতে। হাতে প্রচণ্ড ব্যথা পায় সে। কান্না করলেই বাচ্চাটার মা বাবা এসে দাঁড়ায় ওখানে। শ্রেয়া অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে একপাশে। মিনমিনি কণ্ঠে বলল মেয়েটা, আহা, খুব লেগেছে তাই না? আমি দেখতে পাইনি। সাহায্য করার জন্য শ্রেয়া হাত বাড়িয়েছিল ছেলেটার দিকে। কিন্তু ছেলেটার মা ওর ছোট্ট হাত দুটো সরিয়ে দিল। রেগে বলল, দেখতে পাওনি কেন? চোখ দুটো কি বাসার আলমারিতে রেখে এসেছ? বাবা মা কোথায় তোমার? বাচ্চা সামলে রাখতে পারে না, এই কেমন মা বাবা? শ্রেয়ার সব সহ্য হলে ওর আম্মুকে নিয়ে কিছু বললে সহ্য হয় না। এই যে এখন খুব রাগ লাগছে মেয়েটার। দুই হাত কোমরে চেপে বলল শ্রেয়া। চুপ। আমার আম্মুকে কিচ্ছু বলবে না। যত বড় মুখ নয়, তত বড় কথা। ছেলেটার বাবা দাঁড়িয়ে ছিল ওখানেই। শ্রেয়ার দিকে তাকিয়ে আছে সে। কেমন এক অন্যরকম অনুভূতি হচ্ছে যেন। লোকটা হাঁটু গেড়ে শ্রেয়ার সামনে বসল। জিজ্ঞেস করল ওকে, নাম কি তোমার? মিষ্টি একটা হাসি দিয়ে বলল শ্রেয়া। শ্রেয়া। লোকটা পর্যবেক্ষণ করল শ্রেয়াকে। কিছু একটা ভাবনা এলেই কপালে ভাঁজ পড়ল উনার। আবারও জিজ্ঞেস করল, তো তোমার মায়ের নাম? জান্নাতুল ফেরদৌস নীরা। লোকটা চমকাল, থমকাল, সাথে ভরকালো। অজানা এক ভয় চোখ মুখে নেমে এলো ঘোর অন্ধকার। ভদ্রলোকের স্ত্রী রাগান্বিত স্বরে বললেন, আশ্চর্য, তুমি মেয়েটার মায়ের নাম জেনে কি করবে? দেখছ না কেমন অসভ্য মেয়ে। মুখে মুখে কথা বলছে। মাও নিশ্চয়ই এমনই হবে। শ্রেয়ার আগে ফুঁসছে, ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মহিলার দিকে। এদিকে লোকটা দেখতে ব্যস্ত শ্রেয়াকে। মেয়েটাকে পুরো পুতুলের মতো লাগছে। রক্তে মাংসে গড়া জীবন্ত পুতুল মনে হচ্ছে তাকে। সবার কথার মাঝেই সেখানে উপস্থিত হলো সৃজন। শ্রেয়া ওকে দেখেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। সৃজন হাসল। মেয়েটাকে কোলে নিয়ে ওর কপালে চুমু খেল। আদুরে গলায় বলল, আমার প্রিন্সেস কেমন আছে? খুব ভালো। প্রিন্সেসের পাপ্পা কেমন আছে? পাপ্পাও খুব ভালো আছে। শ্রেয়া জড়িয়ে ধরল সৃজনের গলা। সৃজনের চোখ পড়ল ওর থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে। ছোট্ট বাচ্চাটা দৌড়ে এসে চাচ্চু, চাচ্চু বলে জড়িয়ে ধরল সৃজনকে। শ্রেয়াকে কোল থেকে নামিয়ে বাচ্চাটাকে আদর করল সৃজন। বাচ্চাটা চলে গেল তার মায়ের সাথে। সৃজন চোখ তুলে তাকাতেই দেখল চোখ মুখে বিস্ময় নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা লোকটা তাকিয়ে আছে ওর দিকে। সৃজন অবশ্য তাকে চেনে।
লোকটার কাছে গিয়ে বলল সৃজন, তোমার কি লজ্জা হচ্ছে না? কেন এসেছো এখানে? নিজের আসল চেহারাটা সবাইকে দেখাতে চাইছো? ভ্রু কুঁচকাল লোকটা। ধমকের স্বরে বলল, সৃজন, ভাই হই আমি তোর। কিভাবে কথা বলছিস আমার সাথে? তোমার সাথে এর থেকে ভালোভাবে কথা বলবো। সিরিয়াসলি, তুমি কি আদৌ ভালো ব্যবহারের যোগ্য? সৃজনের কথায় বিরক্ত হলো শ্রাবণ। ইচ্ছে করল ওর গালে কষে একটা থাপ্পড় বসাতে, কিন্তু তা সে করল না। কোনো রকমে নিজেকে সংযত করল। সৃজনকে বলল, শ্রেয়া তোকে পাপ্পা ডাকল কেন? তুই নীরাকে বিয়ে করেছিস? কবে হলো এসব? করতেই পারি। তুমি কি ভাবলে তোমার চলে যাওয়ায় নীরার জীবন থেমে থাকবে? উহু, তুমি যাকে অবহেলা অযত্নে ছুঁড়ে ফেলে দিলে, তাকে অতি যত্নে আমি বুকে টেনে নিয়েছি, আর ভালোবাসা দিয়ে আগলেও রাখব। শ্রাবণ কথা খুঁজে পেল না। সৃজন আর শ্রেয়া যেহেতু এখানে আছে, নীরাও নিশ্চয়ই আসবে। ওদের দেখা হবে, আর তারপর একটা বিচ্ছিরি অবস্থা তৈরি হবে। ওসব না হোক, সবটা যেভাবে চলছে সেভাবেই চলুক। নীরা হয়তো এতদিনে শ্রাবণকে ভুলে গেছে, যেভাবে সে নিজে ভুলে গেছে। এই ভেবে স্ত্রী সন্তানকে স্কুলে রেখেই বেরিয়ে গেল শ্রাবণ। বলা চলে পালালো। শ্রাবণ যাওয়ার কিছুক্ষণ পরেই নীরার আগমন ঘটল। নীরা ওর বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছিল। সৃজন তখন ওদের হাঁটার সাথে তাল মিলিয়ে হাঁটতে শুরু করল। নীরার দিকে একবার তাকিয়ে দেখে নিল কেমন লাগছে ওকে। সুন্দর একটা কালো রঙের শাড়ি পরেছে নীরা। শাড়ির আঁচলের দিকটাতে সোনালি সুতোর কাজ। লম্বা চুলগুলো দিয়ে বিনুনি করা। মেয়েটাকে বেশ লাগছে। ফর্সা গায়ে কালো রঙের শাড়িটা মানিয়েছে ভালো। নীরা ওর গায়ের অ্যাপ্রনটা খুলে হাতে নিয়েছে। দেখে বোঝাই যাচ্ছে ডিউটিতে ছিল। সৃজন ওকে উদ্দেশ্য করে বলল, ডাক্তার ম্যাডাম, কেমন আছেন? হাঁটতে হাঁটতেই জবাব দিল নীরা। ভালো। শুধু ভালো? আমাকে দেখে মনটা আনন্দে ভরে ওঠেনি? হুম, উঠেছে। আপনার কিঞ্চিত মন খারাপটাও দূর হয়েছে। আমি আপনার চোখে আমার প্রতি খানিকটা ভালো লাগা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি উপচে পড়া আনন্দের ভিড়। আচ্ছা, আমি কি ভুল? নীরা বিরক্ত হলো ভীষণ। তবে মুখে কিছুই বলল না। হাঁটার গতি বাড়াল সে। ছোট্ট শ্রেয়া বিরক্ত হলো মায়ের কাজে। চোখ মুখ কুঁচকে বলল সে, আহা, আম্মু, আত্তে হাঁটো। শ্রেয়ার সমস্যা হচ্ছে। মেয়ের অগোছালো কথায় না চাইতেও হেসে ফেলল নীরা। হাঁটা থামালো সে। সৃজন তখন ওদের পাশে এসে দাঁড়ালো। শ্রেয়া তার মায়ের থেকে ছাড়া পেতেই সৃজনের কাছটায় গেল। সৃজন এ দেখে মুচকি হাসল, শ্রেয়াকে কোলে তুলে নিল সাথে সাথেই। নীরার ঠিক পাশটায় দাঁড়িয়ে বলল, ডাক্তার ম্যাডাম, একটু হাসুন, তাহলেই না হ্যাপি ফ্যামিলি লাগবে। নীরা তাকালো লোকটার দিকে। গায়ে সাদা শার্ট, পরনে কালো প্যান্ট আর চোখে সরু ফ্রেমের একটা চশমা। গালের খোঁচা খোঁচা দাড়ি সৃজনের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে আরও। মাঝে মধ্যে খুবই অবাক লাগে নীরার। এই অতি সুন্দর যুবকটি তার জন্য এতটা পাগল। সব ছেড়ে ছুড়ে সে সারাক্ষণ পড়ে থাকে নীরার পিছু। সৃজন আবারও কিছু বলতে চাইল, কিন্তু নীরা ওকে থামিয়ে দিয়ে বলল, চুপ করবেন? করব। তার আগে একটা কথা বলুন তো। কি কথা? আমাকে ভালোবাসবেন কবে? মরে গেলে? আমি? উহু, আমি। নীরা তার কথা শেষ করতে পারল না। প্রতিবারের মতোই সৃজন তাকে থামিয়ে দিয়ে বলল, আমি জানি কথাটা আমাকেই বলেছেন। আর এও জানি আমি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলে আপনি আমাকে ভালোবাসবেন।
ভালোবাসতে বাধ্য হবেন। আপনার মুখ আছে, দয়ামায়াহীন নিষ্ঠুর একটা মনও আছে। বলতেই পারেন। তবে শুনুন, মরে গেলে ভালোবেসে কি হবে? মরার পরে তো চিল শকুনেরাও ভালোবাসে। আপনি বরং আমাকে বেঁচে থাকতেই ভালোবাসুন। আমি উপভোগ করতে চাই আপনার ভালোবাসা। প্রত্যুত্তরে নীরা বলল, কেন করছেন এমন পাগলামো? পাগল তাই? তাহলে ডাক্তার দেখান। ডাক্তার আর ওষুধ দুটোই তো আমার সামনে। আপনি একটুখানি ভালোবাসলেই আমার সকল রোগের নিরাময় হবে। ভালোবাসবেন কি? শ্রেয়া তখন সৃজনের গলা আঁকড়ে ধরে রেখেছে। মাথাটা ওর কাঁধে। ছোট্ট শ্রেয়া বুঝতে পারছে না তার মা পাপ্পার বলা কথা, তাই নীরবতা পালন করছে। নীরা বিরক্ত হয়ে ডাকল মেয়েকে। শ্রেয়া, তুমি কি আসবে? শ্রেয়া বিড়ালছানাদের মতো ঘাপটি মেরে বসে রইল সৃজনের কোলে। ভান ধরল ঘুমের। নীরা বুঝল ওর মেয়ে যেতে চাইছে না। এদিকে হসপিটাল যেতে হবে, কিন্তু শ্রেয়াকে ফেলে যায় কি করে? সৃজন মনে মনে হাসল। শ্রেয়ার জন্য আরো কিছু সময় কাটানো যাবে নীরার সাথে, এই ভেবে। রাত হলেই ছাদে হাঁটাহাঁটি করার অভ্যাস নীরার। সেই অভ্যাসেই আজও এসেছে ছাদে। আকাশ পানে তাকিয়ে আছে সে। ভাবছে কয়েক বছর আগে শ্রাবণের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা। শ্রাবণ আদৌ বেঁচে আছে কি না নীরা জানে না, তবে ওর মন বলে শ্রাবণ ফিরে আসবে। সেই অপেক্ষাতেই দিন গুনছে মেয়েটা। আচ্ছা, সত্যিই কি শ্রাবণ আসবে? ওর অঘোষিত অপেক্ষার অবসান ঘটবে কবে? ওর বাচ্চাটা কবে নিজের বাবাকে ফিরে পাবে? নাকি শ্রাবণ আসবেই না? কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল নীরা। নিচের দিকে তাকাতেই নজরে এলো কালো শার্ট প্যান্টে আবৃত সুদর্শন এক মানবকে। ভ্রু জোড়া কুঁচকানো, অথচ ঠোঁটে লেগে আছে অদৃশ্য এক হাসি। ঈশস, কি সুন্দর এই হাসি! কত সুন্দর মানবের মুখের ভাবভঙ্গি! কিন্তু এই সৌন্দর্য কখনোই নীরার মন গলাতে পারেনি। নীরা একবার লোকটার দিকে তাকিয়ে পড়ে আবার হাতে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে সময় দেখে নিল। ঠিক রাত 12টা। এই অসময়ে সৃজন এসে দাঁড়িয়ে আছে ওর বাসার গেটের সামনে। লোকজন দেখলে কি বলবে? উফ অফ! এই লোকটার যন্ত্রণায় নীরা বেচারি শান্তিতে থাকতে পারছে না। নীরা চোখ গরম করে তাকালো সৃজনের দিকে। সৃজন তার উত্তরে মুচকি হাসল কেবল। শান্ত স্বরেই বলল, অসুস্থ হয়ে আপনার দৌড়ে এসেছি। আমাকে ফিরিয়ে দেবেন? নীরা চিন্তিত কণ্ঠে শুধাল, কিসের অসুখ? সৃজন স্পষ্টই শুনেছে নীরার কথা, তবুও সে এমন ভান করল যেন কিছুই শোনেনি। সৃজন না বোঝার ভান করেই বলল, কি বলছেন? শুনতে পারছি না। কাছে আসবেন? অন্য সময় বিরক্ত হলেও এই মুহূর্তে নীরা বিরক্ত হল না। সত্যিই সৃজনের অসুখ করেছে, এই ভেবেই ওর চিন্তা হলো। মানুষটাকে সাহায্য করা প্রয়োজন, কিন্তু কেউ দেখে নিলে যদি বিষয়টাকে অন্যভাবে নেয়। নিলে নিবে না হয়। নীরা সিঁড়ি বেয়ে নিচে নামল। বাড়ি থেকে বেরিয়ে সোজা এলো গেটের সামনে। সৃজন তখন ওর বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মাথার এলোমেলো চুলের ভাঁজে হাত বুলাতে বুলাতে তাকিয়েছে নীরার দিকে। নীরার পরনে নীল আর সাদার মধ্যে সুন্দর ডিজাইন করা থ্রি পিস। চুলগুলো বিনুনি করে একপাশে আনা। ঈশস, কি দারুণ লাগছে সৃজনের প্রিয়তমাকে। সৃজন এগিয়ে গেল না, ওখানেই দাঁড়িয়ে রইল। নীরা ওর কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি অসুখ করেছে আপনার? হসপিটালে না গিয়ে এখানে এসেছেন কেন? ডাক্তার যে এখানে। কষ্ট করে হসপিটাল যাব কেন? এখানেও তো কষ্ট করেই এসেছেন। কষ্ট করলাম, অতঃপর আপনার দর্শন পেলাম। তার মানে কষ্ট করা সার্থক হলো। বাবা, কথার কি বাহার!
তা কি অসুখ করেছে বলুন। সৃজন খানিকটা এগিয়ে গিয়ে বলল, মনের অসুখ। এই যে দেখছেন আমার বুকের বাঁ পাশে অবস্থান করা হৃৎপিণ্ড খুব লাফাচ্ছে, বারবার আপনার নাম জপছে। চোখ দুটো বড়ই তৃষ্ণার্ত হয়েছিল, আপনাকে ভীষণ দেখতে চাইছিল। চোখের তৃষ্ণা খানিকটা মিটল, কিন্তু মনের। নীরা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সৃজনের দিকে। এই মাঝরাতে সৃজনের এমন কাজে সে ভীষণ বিরক্ত। মানুষ এতটা পাগল হয়? নীরা কথাবার্তা না বলে বাড়ির দিকে যাবে বলে পা বাড়াল। সৃজন ওর পথ আটকে বলল, চলে যাচ্ছেন? তো কি করব? ডাক্তারি। আপনি আদৌ অসুস্থ? ভীষণ। কেন করছেন এসব? এই যে রাত বিরেতে এসে আপনি আমাকে বিরক্ত করছেন, ভালো দেখাচ্ছে এটা? আমি কিন্তু বিষয়টা পুলিশে জানাতে বাধ্য হব। আচ্ছা। তবে জেলখানা যেন হয় আপনার কাজল কালো চোখ দুটো। আমি কোনো প্রশ্ন ছাড়াই ওই দু চোখে সারা জীবন জেল খাটতে রাজি। আপনি আস্ত একটা পাগল। সৃজনের উদ্দেশ্যে কথাটা বলেই চলে গেল নীরা। রুমের বারান্দায় দাঁড়িয়েছিলেন নীরার বাবা ফয়সাল সাহেব। উনি সবটাই দেখলেন। চোখ মুখ কেমন গম্ভীর করে রেখেছেন, রেগে গেলেন নাকি খুশি হলেন বোঝা মুশকিল। সদর দরজা পেরিয়ে বাড়ির ভেতরে পা রাখল নীরা। আস্তে করে দরজাটা আটকে দিয়ে যেই না সিঁড়ির কাছটায় গেল, অমনি বলে উঠলেন ফয়সাল সাহেব, আর কতদিন এভাবে চলবে? নীরা থমকাল। পিছু ফিরে তাকিয়ে বলল, কিসের কথা বলছো আব্বু? ফয়সাল সাহেব মুচকি হাসেন। মেয়েকে কাছে ডেকে বলেন, কফি বানাবে? অনেক দিন হলো তোমার বানানো কফি খাই না। এক্ষুনি নিয়ে আসছি। ফয়সাল সাহেব গিয়ে বসলেন সোফায়। কিছু সময় পর নীরাও উপস্থিত হলো 2 কাপ কফি নিয়ে। ফয়সাল সাহেব কফির কাপটা হাতে তুলে নিলেন। এক চুমুক দিয়েই চোখ বন্ধ করে শ্বাস ফেললেন। নীরাকে বললেন, ছেলেটা দেখতে সুন্দর। শুনলাম তোমার হসপিটালেই ডাক্তারি করে, সিনিয়র তো? হু, বুঝলাম। তুমি দ্বিতীয়বার। পুরো কথাটা বলতে পারলেন না ফয়সাল সাহেব। নীরা উনাকে থামিয়ে দিয়ে বলল, আমি দ্বিতীয়বার ভাবতে চাই না আব্বু। নতুন করে কিছুই শুরু করতে চাই না। কিন্তু কেন? তোমার বাচ্চাটার কথা ভেবেই না হয় দ্বিতীয়বার সবটা নতুন করে শুরু করলে। ছেলেটাকে দেখে আমার খারাপ মনে হয়নি। শ্রেয়া তাকে নিয়ে কত গল্প শোনায় জানো? নীরা কিছুই বলল না। নীরবতা বিরাজ করছে পুরো রুমে। ফয়সাল সাহেব মেয়ের দিকে তাকিয়ে আছেন তার উত্তর জানবেন বলে। নীরা বুঝল বাবার প্রশ্নবোধক চাহনির মানে। নীরবতা ভেঙে সে বলল, শ্রাবণ হয়তো মারা যায়নি। আমরা সেদিন ওর ডেড বডি দেখিনি আব্বু। ও যদি আবারও ফিরে আসে, যদি সব কিছুর জন্য কৈফিয়ত চায়, আমি কি জবাব দেব? ফেরার হলে আগেই ফিরত নীরা। ও বেঁচে নেই, তুমি সত্যটা মেনে নাও আর সবটা নতুন করে সাজাও। নীরার কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে খুব। সত্যিই কি শ্রাবণ বেঁচে নেই? লোকটা যে ওকে কথা দিয়েছিল শেষ নিঃশ্বাস পর্যন্ত ওর সাথে থাকবে। তাহলে মাঝপথে এসে ওকে একা করে এভাবে হারিয়ে গেল কেন? কঠোর মেয়েটাও প্রিয়জন হারানোর বেদনার কষ্ট পাচ্ছে, ভেতর থেকে ভেঙে পড়েছে সে। অথচ নীরা জানেই না ও যার জন্য এত আবেগ পুষে রেখেছে, এত ভালোবাসা জমিয়ে রেখেছে সে অন্য কাউকে নিয়ে সুখ খুঁজতে ব্যস্ত। নীরার ভাবনায় ব্যাঘাত ঘটল। ওর আব্বু আবারও বললেন, ওকে বারবার ফিরিয়ে দিও না নীরা। পরে তুমি আফসোস করবে। মানুষ অবহেলা নিতে পারে না। এই নরম স্বভাবের ছেলেটাই তোমার অবহেলায় পাথর হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। নীরা কিছুই বলল না। চুপচাপ চলে গেল নিজের রুমে। শ্রেয়া তখন ঘুমিয়ে পড়েছে।
ওর মাথায় হাত বুলাল নীরা। মেয়ের কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো সে। নিজেও শুয়ে পড়ল শ্রেয়ার পাশে। অফিসের মুখ্য চেয়ারটিতে বসে আছে শ্রাবণ। মাত্রই একটা গুরুত্বপূর্ণ মিটিং সেরে আসল। তবে কাজের কাজ কিছুই হলো না। ওর অন্যমনস্কতার জন্য মিটিংটাই ক্যান্সেল হলো। শ্রেয়াকে দেখার পর থেকেই শ্রাবণের ভেতরটায় অশান্তি করছে। বাচ্চাটা কত বড় হয়ে গেছে, পুরো যেন মায়ের কার্বন কপি। আচ্ছা, নীরা কি ওকে ভুলে গেছে? ভুলেই গেছে। সৃজন তো বলল ওরা বিয়ে করেছে। সত্যিই কি বিয়ে করেছে? শ্রাবণ ওর ফোনটা বের করে নিজের মায়ের নাম্বারে কল দিল। প্রথমবার রিংটোন বাজতেই কল রিসিভ করলেন ভদ্রমহিলা। শ্রাবণ যখনই বুঝল ফোনের ওপর প্রান্তের মানুষটি ওর কল রিসিভ করেছেন, তখনই সে বলল, কেমন আছো আম্মু? ভদ্রমহিলা গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, যেমন তুমি রেখেছ। তা কি প্রয়োজনে আমাকে মনে করলে? শ্রাবণের চোখ মুখে বিরক্তি ফুটে উঠেছে। তবে আপাতত নিজের বিরক্তি প্রকাশ করল না সে। স্বাভাবিকভাবেই বলল, তোমার ছেলে বিয়ে করল, আমাকে জানালে না পর্যন্ত? এসবের মানে কি আম্মু? তুমি কি ভুলে গেলে তোমার আরেকটা ছেলে আছে? তুমি মনে রেখেছ আমাদের? রেখেছি বলেই তো আজ মনে করলাম। স্বার্থপর ছেলে। কথাটা বলে 1 মিনিট অপেক্ষা করলেন না রাজিয়া বেগম। কলের লাইন কেটে দিয়ে মেজাজ দেখিয়ে ফোনটা ছুঁড়ে ফেললেন বিছানায়। কানে ধ্বনিত হলো কিছুক্ষণ আগে শ্রাবণের বলা কথাটি। সৃজন বিয়ে করেছে? সত্যিই যদি এমনটা হয়, উনার থেকে বেশি খুশি আর কেউ হবে না। ভদ্রমহিলা সেই কবে থেকে সৃজনকে বলে যাচ্ছেন, উনার একটা বৌমা চাই। এক ছেলে মানুষ হয়নি, তবে অন্যজন। তার সুখের সংসার দেখেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। সৃজন আর শ্রাবণ দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ওরা দুজনে ভাই হলেও ওদের বাবা আলাদা। শ্রাবণের বাবা, রাজিয়া বেগমের প্রথম স্বামী, লোকটার স্বভাব চরিত্র ছিল খুবই বাজে। মেয়েবাজ ছিল লোকটা। প্রতি রাতে মদ খেয়ে বাড়ি ফিরত আর ওনাকে মারধর করত। আজও সেই পুরনো কথাগুলো মনে পড়লে লোকটার প্রতি ঘৃণা হয় রাজিয়া বেগমের। উনি একটা সময় অতিষ্ঠ হয়ে সব ছেড়ে ছুড়ে চলে আসলেন শ্রাবণকে নিয়ে। তখন ওর বয়স 10 বছর। অনেকটা সময় পেরিয়ে গেল। উনার একাকিত্ব ঘুচল, দুঃখের অবসান ঘটল সৃজনের আব্বুর মাধ্যমে। কিন্তু সুখকে ধরে বেঁধেও উনি নিজের কাছে রাখতে পারলেন না। অসুস্থতায় পৃথিবীর মায়া ত্যাগ করলেন সৃজনের আব্বু। কিন্তু যাওয়ার আগে উনি নিজের অমূল্য এক সম্পদ রাজিয়া বেগমের হাতে তুলে দিয়ে গেলেন। আর সে হলো সৃজন। ছেলেটা তার মতোই শুদ্ধ পুরুষ বলা চলে, যে মানুষ হিসেবে ভালো, ছেলে হিসেবে অতুলনীয়, আর জীবনসঙ্গী হিসেবেও যে দুর্দান্ত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই রাজিয়া বেগমের। রাজিয়া বেগম সৃজনের রুমের সামনে এসে দাঁড়ালেন। সৃজন এক্ষুনি একটা জরুরি গ্রুপ কল অ্যাটেন্ড করল। মাকে দরজার সামনে দেখে ভেতরে আসতে বলল সে। রাজিয়া বেগম রুমে ঢুকলেন। ছেলের পাশে বসে বললেন, কাউকে পছন্দ করো? সৃজন ওর কাজে মনোযোগ রেখেই বলল, হু। নাম কি তার? নীরা। রাজিয়া বেগমের মনে পড়ল কিছুদিন আগের ঘটনা। নীরা মেয়েটাকে উনি চেনেন। সেদিন অন্যমনস্ক হয়ে হাঁটার সময় আর একটুর জন্য অ্যাক্সিডেন্ট হতে নিচ্ছিল। মেয়েটি না বাঁচালে হয়তো উনি আজ কবরেই থাকতেন। সেদিন মেয়েটাকে কৃতজ্ঞতা অবধি জানাতে পারেননি তিনি। পরে অবশ্য সৃজনের হাসপাতালে গেলে মেয়েটার দেখা পেয়েছিলেন। কথায় কথায় তার পরিবার, বাচ্চা সবকিছু সম্পর্কেই টুকটাক জানা হয়েছিল। সৃজন কি তবে তার কলিগ নীরার কথাই বলছে? হবে হয়তো। মেয়েটা ভীষণ মিষ্টি, কথাবার্তা আর আচরণ কত সুন্দর।
কিন্তু ওর জীবনটা পুরো এলোমেলো হয়ে আছে। ওনার ছেলের উছিলায় যদি মেয়েটা নতুন করে নিজের জীবন গোছানোর সুযোগ পায়, মন্দ হবে না। দ্বিতীয়বারও ভালোবাসা যায়। প্রকৃতিতে ফের বসন্ত আসে, আর নীরার জীবনেও আসবে। ওনার ছেলের হাত ধরেই আসবে। কথাটি ভেবেই মুচকি হাসলেন রাজিয়া বেগম। সৃজনকে বললেন, বিয়ে করছো কবে? সে রাজি হলেই। রাজি হচ্ছে না বুঝি? উহু। অনুভূতি প্রকাশে আমি বড্ড কাঁচা আম্মু। তাই হয়তো বোঝাতে পারছি না নিজের ভালোবাসা। চিন্তা নেই, সে অবশ্যই বুঝবে। দেরিতে হলেও বুঝবে। আর যখন বুঝবে, আমার সোনার টুকরো ছেলেকে ফিরিয়ে দেওয়ার মতো বোকামি সে করবে না সে। সৃজন হেসে মাকে জড়িয়ে ধরল। সৃজনের সাথে ওর আম্মুর সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ, এদিকে শ্রাবণের সাথে পুরো উল্টো। শ্রাবণ ছেলেটা বহু আগেই বিগড়ে গেছে। সে নিজের পছন্দ মতো বিয়ে করল। স্ত্রী আর শ্বশুরবাড়ির লোকজনও ওর মতোই। তারা শ্রাবণকে টাকা দিয়েছে, গাড়ি, বাড়ি, নাম, সবই দিয়েছে। আর এগুলোর লোভে মা ভাইয়ের কথা ভুলে গেছে সে। সৃজন তো সেই ছোট থেকেই তার দু চোখের বিষ। রাজিয়া বেগমের মাঝে মধ্যে রাগ হয় এই ভেবে যে শ্রাবণের মতো একটা অসৎ ছেলেকে উনি পেটে ধরেছেন। ছেলে পুরো তার স্বার্থপর বাবার মতো। যে ছেলের কথা ভেবে উনি সব ছাড়লেন, সেই ছেলেই উনাকে ছেড়ে চলে গেল। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত প্রায় 8টা বাজে। নীরা শ্রেয়াকে ঘুম পাড়িয়ে টেবিলে এসে বসেছে। ওর পছন্দের ডায়েরির ভাঁজে রাখা পেনটা হাতে তুলে লিখতে শুরু করেছে। মানুষের জীবনে কি নতুন করে ভালোবাসা আসে? আচ্ছা, দ্বিতীয় সূচনা বলে কি আদৌ কিছু আছে? একবার কাউকে ভালোবাসলে আর সে হারিয়ে গেলে কেন এত শূন্য লাগে নিজেকে? আমি ঠিক সেই শূন্যতায় বসে আছি। আমার জীবনটা থেমে আছে নির্দিষ্ট কারোর জন্য। তাকে আজও ভুলিনি আমি। আজও নিজের মন থেকে সরাতে পারিনি তাকে। সে আদৌ বেঁচে আছে, নাকি মারা গেছে আমি তা জানি না। তবে আমার মন বলে সে আসবে। আমাকে দেওয়া কথা সে নিশ্চয়ই রাখবে। ঠিক 3টা বছর, এতগুলো দিন, এত এত স্মৃতি, আমি কি করে ভুলব? কিন্তু এভাবে আর কতদিন? কতদিন আমি তার অপেক্ষায় দিন গুনব? সে নেই আজ এতগুলো বছর হলো, তবুও কেন আমার মন বলে সে ফিরে আসবে? সত্যি কি সে আসবে? নীরার হাত থেমে গেল। মনে হলো জানালার কাছে কেউ আছে। সত্যি কি কেউ আছে? সামনে তো ড্রেসিং টেবিল। পেছনে কেউ থাকলে নিশ্চয়ই আয়নায় তাকে দেখা যাবে। এই ভেবেই চোখ তুলে সামনের দিকে তাকালো সে। হাতের পেনটা সাথে সাথেই পড়ে গেল মেঝেতে। পিছন ফিরে তাকানোর আগেই লোকটা চলে গেল ওখান থেকে। নীরার বুক ধুকপুক করছে। মনে হচ্ছে এক্ষুনি সে শ্রাবণকে দেখল। নীরা কি ঠিক দেখল, নাকি ভুল? নীরার কানে এল বাবার চিৎকার চেঁচামেচির শব্দ। সে রুমের বাইরে পা রাখতেই শুনল বাবা আর বাড়ির দারোয়ানের কথাবার্তা, তোমাকে রেখে গেট পেরিয়ে বাড়িতে চোর ঢোকে কি করে? দারোয়ান মাথা নিচু করে রইল। লোকটার চোখ লেগে যাওয়ায় ঘটনা কি ঘটেছে কিছুই জানেন না। সত্যিই কি বাড়িতে চোর ঢুকেছিল? তাহলে উনার চাকরি যাবে নিশ্চিত। এই ভেবেই বেঁচে থাকার শেষ সম্বল চাকরিটা বাঁচাতে ফয়সাল সাহেবের পায়ে পড়ে গেলেন ভদ্রলোক। নীরার কেমন মায়া হলো লোকটার জন্য। কাছে এসে বলল, উনার চাকরি নিয়ে চিন্তা না করতে। কেউই উনাকে কিছু বলবে না। ভদ্রলোক শান্ত হলেন। নীরা চোখের ইশারা দিতেই উনি চলে গেলেন তখন। বাবার সাথে বেশ কিছু সময় কথাবার্তা বলে উনাকে রুমে পাঠিয়ে দিল নীরা। নিজের মনের সন্দেহ দূর করতে সে পা রাখল বাড়ির বাইরে। ওদের বাড়ির গেট পেরোলেই সামনে একটা কম্পিউটারের দোকান। আশেপাশে আরও দোকান আছে,
তবে ওই কম্পিউটারের দোকানের ছেলেটার সাথে নীরার বেশ ভাব। ছেলেটা ওকে আপু বলেই ডাকে। নীরা তার কাছেই যাবে। আর যাওয়ার কারণ ওর দোকানের সামনে সিসি ক্যামেরা লাগানো। কেউ নীরাদের বাড়িতে প্রবেশ করলে বা বেরোলে স্পষ্ট ধরা পড়বে ওই ক্যামেরায়। নীরার মনে হচ্ছে ও শ্রাবণকে দেখেছে। যদি সত্যিই লোকটা শ্রাবণ হয়, তাহলে পালিয়ে গেল কেন? কেনই বা চোরের মতো বাড়িতে ঢুকল? নীরা দোকানটার কাছে গেল। কাচের গেটটায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকবে, তখনই কেউ পাশ থেকে বলে উঠল, ডাক্তার ম্যাডাম। নীরা ঘুরে তাকিয়ে বলল, আজও কি আপনার মনের অসুখ হলো? বলা যায় তাই। এক সেকেন্ড, আপনি কি করে বুঝলেন? দেখলেন তো, ভালোবাসি না বলে নিজের অজান্তেই আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন। কে বলল ভালোবেসেছি? আমি। কিভাবে? এই যে, আমি না বলা সত্ত্বেও আপনি আমার অসুখের কথা জেনে গেলেন। প্রতিটি মানুষ প্রকৃতির নিয়মে তার ভালোবাসার মানুষের মনের অসুখের কথা জেনে নিতে পারে। সুতরাং আপনি আমাকে ভালোবাসেন। নীরার কেমন হাসি পেল। সৃজন নিজেও জানে তার যুক্তি ভুল, তবুও সে নিজেকে ঠিক প্রমাণ করতে একটার পর একটা যুক্তি দাঁড় করাবে। তাতেই নীরার হাসি পাচ্ছে। নীরা ততক্ষণে দোকানের ভেতরে গিয়ে ঢুকেছে। সৃজনও গিয়ে দাঁড়িয়েছে ওর পাশে। নীরা যতক্ষণ ছেলেটার সাথে কথা বলল, সৃজন চুপচাপ দাঁড়িয়েছিল। কিন্তু পরক্ষণেই মনে পড়ল, সৃজন নিজ চোখে দেখেছে শ্রাবণকে এদিক দিয়ে যেতে। নীরা যখন বুঝবে শ্রাবণ বেঁচে আছে, তখন নিশ্চয়ই ওর কাছে যাবে। জানতে চাইবে, এতদিন শ্রাবণ কোথায় ছিল। শ্রাবণ তো নীরাকে ভালোবাসে না, কখনোই ভালোবাসেনি। তার সংসার, বাচ্চা সবই আছে। এই বিষয়গুলো নীরা জানলে কি হবে? সে মেনে নিতে পারবে সবটা? সৃজনের মনে ভয় হলো এগুলো ভেবে, তবুও নিজেকে স্বাভাবিক রাখল সে। আপাতত ওকে নীরার পাশে থাকতে হবে। নীরার ওকে ভীষণ প্রয়োজন। একটা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শ্রাবণ। চোখ মুখে রাগের আভাস। কেন এত রাগ লাগছে, সে নিজেও জানে না। শ্রাবণ যখন নীরার থেকে দূরে সরল, সব ছেড়ে ছুড়ে চলে গেল, তখনও নীরা একটা অবুঝ মেয়ে। বয়স কতই বা হবে, 19 কি 20। সেই নীরাই এখন প্রফেশনাল ডাক্তার। ওর বাবা মার দেখাশোনা, বাচ্চা মানুষ করা সবটা কি তবে নীরাই সামলায়? নাকি সৃজন ওকে সাহায্য করে? সৃজন আর নীরার নাম পাশাপাশি বসাতে কেমন বিরক্তি বোধ কাজ করছে শ্রাবণের মনে। অথচ এমনটা হওয়ার কথা নয়। সবটা তো শ্রাবণ নিজেই ছেড়ে গেল। ওর শূন্যস্থান অন্য কেউ পূরণ করবে, এটাই তো স্বাভাবিক। তবে শ্রাবণ কেন মানতে পারছে না? শ্রাবণের আজ মনে পড়ছে 5 বছর আগের ঘটনা। ও নীরাকে বিয়ে করেছিল কেবল ওর বাবার সম্পত্তির লোভে। ফয়সাল সাহেবের বড় অফিস, বিশাল বাড়ি আর ওনার সুন্দরী মেয়েকে পাওয়ার লোভ জেগেছিল শ্রাবণের মনে। খোঁজখবর নিয়ে জেনেছিল, ওদের তেমন কাছের কেউ নেই। সবটা নীরার বাবার পরিশ্রমের ফল। ওনার অবর্তমানে সবকিছু পাবে নীরা। এই ভেবেই নিজেকে ফয়সাল সাহেবের কাছে ভালো প্রমাণ করতে সব রকমের পথ অবলম্বন করেছে শ্রাবণ। নীরার আম্মু গৃহিণী মানুষ, উনি ব্যবসার কিছুই তেমন বোঝেন না। নীরারও তখন বয়স কম, এগুলোর দায়িত্ব নেওয়ার মতো বুঝো ওর হয়নি, আর হলেও শ্রাবণ ওই অবধি ওকে যেতে দিত না। ফয়সাল সাহেব তখন বেশ অসুস্থ। এই অসুস্থতার কারণ একটু হলেও শ্রাবণ। সে তো এমনটাই চায়। ফয়সাল সাহেবের এই খারাপ সময়ে উনার পাশে থেকে বিশ্বাসের জায়গাটা নিল শ্রাবণ, তারপর উনার মেয়েকে চাইল। ভদ্রলোক খোঁজখবর নিলেও সন্দেহ করার মতো তথ্য পাননি। উনাকে শ্রাবণ যতটুকু জানতে দিয়েছে, ঠিক ততটুকুই জেনেছেন উনি। ফয়সাল সাহেবের মনটা খুঁতখুত করছিল। উনি বুঝে পাচ্ছিলেন না,
মেয়ের বিয়েটা দেবেন কিনা। কিন্তু ততদিনে শ্রাবণের সাথে নীরার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। পড়াশোনা থেকে শুরু করে ওর সব বিষয়েই ছেলেটা খেয়াল রাখত। এভাবেই তো নীরার বিশ্বাস জয় করেছিল সে। নীরা আর শ্রাবণের বিয়ে হলো। শ্রাবণ ওর মা বাবা সাজিয়ে এক আত্মীয়কে নিয়ে এল। ওনাদের অভিনয় ছিল দুর্দান্ত, আর শ্রাবণের ম্যানিপুলেট করার গুণটা তো আছেই। শ্রাবণ আগে থেকেই বিবাহিত ছিল, অর্থাৎ নীরা ওর দ্বিতীয় স্ত্রী। শ্বশুরের অসুস্থতার জন্য ওর প্রথম স্ত্রী আর তার ফ্যামিলি থাকত কানাডায়। শ্রাবণ অবশ্য মাঝে মধ্যে যেত, তবে ওদের সাথে শ্রাবণের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ওর প্রথম স্ত্রী আর নীরার ভালোবাসায় আকাশ পাতাল তফাৎ। শ্রাবণ বুঝতে পারছিল সে তার লক্ষ্য থেকে বেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে দুর্বল হচ্ছে নীরার প্রতি। ওর মনে হলো নীরা সবটা জানলে কষ্ট পাবে, ও সারা জীবনের মতো নীরার কাছে খারাপ হয়েই থাকবে। এদিকে শ্রাবণের মনে দুটানা কাজ করছে। সে বুঝতে পারছে নীরাকে সে ভালোবাসে, আবার প্রথম সংসারের কথা বারবার মনে পড়ছে। সে দুই দিকের সবাইকেই ঠকাচ্ছে। ওর মরে যেতে ইচ্ছে করছিল। ওর যে দুটো বাচ্চা আছে, কাকে বেছে নেবে আর কাকে দূরে ঠেলে দেবে। ইস, শ্রাবণের পাগল পাগল লাগছে। টাকা আর সম্পত্তির লোভ ওকে অমানুষ বানিয়ে দিয়েছে। কিন্তু তবুও ওর টাকা চাই। বেঁচে থাকার জন্য, সুন্দর জীবনযাপনের জন্য টাকা প্রয়োজন, যা নীরা বা তার ফ্যামিলি দিতে পারবে না। ওদের ব্যবসা ডুবেছে, বাড়িটার উপরে বড় এক ইনস্ট্রাকশন কোম্পানির নজর। সব হারিয়ে ওরা এখন নিঃস্বপ্রায়। শ্রাবণ বেছে নিল ওর প্রথম সংসারটাই। হারিয়ে গেল নীরার থেকে, এমনভাবে হারালো যেন অভিযোগ না থাকে, অভিযোগ দেওয়ার উপায় না থাকে। সেদিন সত্যিই অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু ওর মৃত্যুর খবরটা পুরোপুরি মিথ্যে ছিল। শ্রাবণ নিজেই চেয়েছিল এমন কিছু হোক। সে নিজের কাজে সফল হলো। সব ছেড়ে ছুড়ে চলে গেল কানাডা। যে আশায় গিয়েছিল তা সে পেয়েছে। শ্বশুরের বিশাল সম্পত্তি, তার ব্যবসার মালিকানা থেকে শুরু করে সবই পেয়েছে শ্রাবণ। কিন্তু সুখ খুঁজে পাচ্ছে না সে। এত টাকা পয়সা, সম্পত্তির ভিড়ে ওর সুখ হারিয়ে গেছে। বহু বছর পর শ্রাবণ ফিরে এল নিজ দেশে। না চাইতেও পুরনো অতীত ওর সামনে আসল। অতঃপর মনে পড়ল নিজের করা ভুলগুলোর কথা। নীরা সিসিটিভি ফুটেজ স্পষ্টই শ্রাবণকে দেখল। তার মানে শ্রাবণ বেঁচে আছে। নীরা হন্তদন্ত হয়ে ছুটে গেল ওদের বাড়ির গেটের সামনে। পিছু পিছু আসল সৃজনও। মেয়েটা এদিক সেদিকে তাকিয়ে খুঁজছে শ্রাবণকে। পাগলের মতো ডেকে যাচ্ছে ওকে। সৃজন সবটা দূরে দাঁড়িয়েই দেখল। এতগুলো বছর পেরিয়ে গেল, তাও নীরা কত ভালোবাসে শ্রাবণকে। এই ভাগ্যটা তো সৃজনের হতে পারত। মানুষ সবসময় অপাত্রে ভালোবাসা দান করতে ব্যস্ত। এদিকে যারা তার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়, ছটফট করে, তাদেরকে পেতে হয় অবহেলা। কেন এমন হয়? কেন যে যাকে চায় তাকে পায় না? কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল সৃজন। পরক্ষণেই আবার বিড়বিড় করে বলল, কিন্তু আমি ডাক্তার ম্যাডামকে নিজের ভালোবাসার জালে বন্দি করবই। আমি তাকে বোঝাব দ্বিতীয়বারও জীবনে ভালোবাসা আসে। নিজের ভাবনার জগৎ থেকে বেরোলো শ্রাবণ। ভাবল, নীরা কি তখন ওকে দেখে নিয়েছে? নীরার মনে নিশ্চয়ই সন্দেহ জেগেছে। নিশ্চয়ই ভাবছে, শ্রাবণ বেঁচে থাকলে এতদিন কোথায় ছিল? আচ্ছা, নীরা তো বিবাহিতা। সৃজন আরও নতুন করে সবটা শুরু করেছে। তাহলে রুমে সৃজন ছিল না কেন? সৃজন কি তবে মিথ্যা বলেছে? দূর, যা ইচ্ছে হোক। শ্রাবণ কেন এত ভাবছে? বিরক্তি নিয়ে পাশ ফিরে তাকালো শ্রাবণ। দেখল ওর স্ত্রী সন্তানকে।
বিস্মিত কণ্ঠে বলে উঠল সে। তোমরা এখানে কি করছো? শ্রাবণের স্ত্রীর নাম মেঘলা। মেয়েটা এগিয়ে এলো ওর কাছে। রেগে বলল, তুমি এখানে কি করছো শ্রাবণ? মানে, তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমি স্ত্রী হই তোমার, অবশ্যই কৈফিয়ত দিতে হবে। তুমি কৈফিয়ত দিতে বাধ্য। শ্রাবণের রাগ বাড়ছে, তরতর করে। এই মেঘলা মেয়েটা বড্ড জ্বালায় ওকে। মাঝে মধ্যে তো মেরেই ফেলতে ইচ্ছে করে। শ্রাবণ নিজেকে শান্ত রাখবে ভেবেও পারল না। মেঘলা কথা বলেই যাচ্ছে। এ দেখে হাত উঁচিয়েছে ওকে চড় মারবে বলে। ঠিক তখনই কারো পরিচিত কণ্ঠ শুনে থমকাল শ্রাবণ। চোখ মুখে রাজ্যের বিস্ময় নিয়ে সামনের দিকে তাকালো সে। এবার যে আরো অবাক হলো শ্রাবণ। নীরা দাঁড়িয়ে আছে ওর সামনে। নীরা কি মেঘলার বলা কথাগুলো শুনেছে? শুকনো ঢোক গিলল শ্রাবণ। আমতা আমতা করে বলল, নীরা, তুমি এখানে? এতদিন পর শ্রাবণকে সামনে পেয়ে নীরার তো আবেগাপ্লুত হয়ে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরার কথা, কান্না করে ওর শার্ট ভেজানোর কথা, অভিযোগ জানানোর কথা। এতদিন সে কেন আসেনি নীরার কাছে? কিন্তু এমন কিছুই নীরা করল না। খানিকক্ষণ আগেও যতটা না খুশি হয়েছিল শ্রাবণ বেঁচে আছে ভেবে, এই মুহূর্তে তার থেকে বেশি রাগ লাগছে শ্রাবণের মতো একটা স্বার্থপর মানুষের জন্য ও এতদিন অপেক্ষা করেছে ভেবে। মেঘলা আর শ্রাবণের বলা কথাগুলো নীরা শুনেছে, স্পষ্টভাবেই শুনেছে। এও লক্ষ্য করেছে ওদের একটা বাচ্চা আছে। বাচ্চাটার বয়স শ্রেয়ার মতোই, হয়তো শ্রেয়ার থেকে কয়েক মাসের বড়ই হবে। তার মানে মেয়েটাকে শ্রাবণ বিয়ে করেছে বহু আগেই। এতগুলো দিন, ঠিক 5 বছর ধরে এই মানুষের জন্য চোখের পানি ফেলেছে নীরা। নীরা চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ফেলল। এই মুহূর্তে ওর মনে এক অদ্ভুত ইচ্ছে জাগল। আর ইচ্ছে হচ্ছে শ্রাবণের গালে কষে একটা থাপ্পড় মারতে। মনের ইচ্ছে রাখবে কেন? নীরা এগিয়ে গেল। শ্রাবণ মুখে কিছু উচ্চারণ করতে চাইলেই ঠাস করে একটা থাপ্পড় বসাল ওর গালে। শ্রাবণ হতভম্ব বনে গেল যেন। কপাল কুঁচকে তাকিয়ে রইল নীরার দিকে। মেঘলার মন ভালো নেই, তারও মন ভেঙেছে শ্রাবণ। এত রাতে এখানে এমনি এমনি আসেনি সে। মেঘলার সন্দেহ হচ্ছিল শ্রাবণের কাজে। দেশে ফেরার পর থেকেই কেমন একটা আচরণ ওর। মেঘলা শ্রাবণের পিছনে লোক লাগিয়েছিল আর সেই থেকেই জেনেছে নীরার ব্যাপারে। আজ ভীষণ ঘৃণা হচ্ছে শ্রাবণের প্রতি। লোকটা একসাথে দুইটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। ঠিক এই জন্যই নীরার কাজে রাগ হচ্ছে না মেঘলার, ওরও একই কাজ করতে ইচ্ছে করছে। নীরা শ্রাবণকে বলল, জানো তো, আমার নিজের প্রতি আজ ঘৃণা হচ্ছে। তোমার মতো একটা অমানুষের জন্য কিনা আমি এতগুলো দিন অপেক্ষা করলাম। ঠিক 5টা বছর আমি তোমার অপেক্ষায় দিন গুনেছি। আমার বাচ্চা মেয়েটা তার বাবার জন্য কান্নাকাটি করলেই আমি তাকে সান্ত্বনা দিয়ে বলতাম, তোমার বাবা কাজে গেছে, একদিন ঠিক ফিরে আসবে। আমার বিশ্বাস ছিল তুমি ফিরে আসবে, আমার দুঃখের অবসান ঘটবে। কিন্তু আমি কতটা বোকা দেখো। একবারও ভাবিনি তুমি আমার সাথে চিট করবে। তোমার বউ বাচ্চা সবে আছে। তুমি দিব্যি সংসার করছো, সুখে শান্তিতে দিন কাটাচ্ছ। আর আমি কিনা নির্বোধের মতো কেবল অপেক্ষা করেই গেলাম। তুমি আমাকে চাও না বললেই পারতে। মরে যাওয়ার মিথ্যা নাটক সাজালে কেন? কেন করলে এমন? নীরা, আমার কথা শোনো। আমাকে বলতে দাও। কি বলবে তুমি? এটাই যে তুমি আমাকে ঠকিয়েছ। দিনের পর দিন নিজেকে আমার কাছে মৃত সাজানোর অভিনয় করে গেছ। আমার মেয়ের কান্নার কারণ হয়েছ, নাকি অন্য কিছু? শুনে রাখো শ্রাবণ, আমিও ভালো থাকব, নিজের জীবন নতুন করে সাজাব। আমি তোমাকে দেখিয়ে দিব, আমিও ভালো থাকতে পারি।
কিন্তু তুমি একদিন সব হারাবে। কারো ভালোবাসা পাবে না তুমি। তোমার এমন অবস্থা হবে যে আল্লাহর কাছে নিজের মৃত্যু কামনা করবে। কথাগুলো বলে 1 মিনিটও দাঁড়ালো না নীরা। চলে গেল সে। সৃজন কিছু দূরেই দাঁড়িয়েছিল। নীরা যাওয়ার সাথে সাথে সেও চলে গেল। মেঘলা এখনো তাকিয়ে আছে নীরা মেয়েটার যাওয়ার পানে। শ্রাবণেরও একই অবস্থা। আজ প্রথমবার বোধহয় ওর অনুশোচনা হচ্ছে নিজের কাজে। ঈশোস, ছোট্ট শ্রেয়া। ওর মুখে কত মায়া লেগে আছে। ও শ্রাবণের অংশ, আর শ্রাবণ কিনা দিনের পর দিন অন্যায় করে গেছে মেয়েটার সাথে। মেঘলা শ্রাবণের সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি কি ভাবলে? তোমার সম্পর্কে আমি কিছুই জানি না? আমি সবই জানি শ্রাবণ। জেনে নিতে হয়েছে। তুমি একসাথে দুটো মেয়ের জীবন নষ্ট করেছ। একটা বাচ্চাকে বাবার আদর থেকে বঞ্চিত করেছ আর অন্যজনের সাথে অন্যায় করে গেছ। শোনো শ্রাবণ, এত কিছুর পরে আমি আর তোমার সাথে সংসার করব না। তুমি সবকিছু টাকার লোভেই করেছ তো। থাকো ওসব নিয়েই। আমাকে আর আমার ছেলেকে তুমি কখনোই পাবে না। নীরার বলা কথাটা আমি রিপিট করছি, তুমি সব পেলেও ভালোবাসা পাবে না শ্রাবণ। আমি অভিশাপ দিলাম, তোমার জঘন্য মৃত্যু হোক। মেঘলা চলে যাচ্ছিল কথাটা বলেই। রাস্তা পেরোনোর সময় ওর বাচ্চা ছেলেটার অ্যাক্সিডেন্ট হলো। মেঘলা ভেবেছিল সব রেখে শ্রাবণ দৌড়ে আসবে ছেলেকে বাঁচাতে, কিন্তু ও ভুল। শ্রাবণের মতো একটা জঘন্য লোকের কাছ থেকে ওর এমনটা আশা করাই ভুল হয়েছে। সেখানে লোক জড়ো হলো। মেঘলা সাহায্য চাইলে মানুষজন ওকে সাহায্য করলেন। বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে যাওয়া হলো তখন। শ্রাবণ যখন সবটা বুঝল তখন অনেকটা দেরি হয়ে গেছে। ও গাড়ি নিয়ে মেঘলার গাড়িটার পিছু পিছু হাসপাতাল পর্যন্ত গেল। সেখানে গিয়ে জানল, মাথার প্রচণ্ড আঘাতে এখানে আনার আগেই মৃত্যু হয়েছে ছেলেটার। শ্রাবণ স্পষ্টই বুঝতে পারছে, নীরার বলা প্রত্যেকটা কথা বাস্তবে পরিণত হচ্ছে। বাচ্চাটার মৃত্যুর জন্য শ্রাবণই দায়ী। ওর তো মরে যাওয়া উচিত। ছেলের মৃত্যু শোকে মেঘলা পুরো পাগলের মতো হয়ে গেছে। শ্রাবণকে ওর মুখ অবধি দেখতে দেয়নি। সব কিছুর জন্য ওকেই দায়ী করে যাচ্ছে মেঘলা। সময়ের ধারাবাহিকতায় কেটে গেছে প্রায় 2 মাস। পরিবর্তন হয়েছে অনেক কিছু। নীরা স্ট্রং একটা মেয়ে। শ্রাবণের বিষয়টা ওকে ভাঙতে পারেনি। ভুল তো মানুষ মাত্রই হয়। ও ভুল করেছে শ্রাবণকে বিশ্বাস করে। ওর বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে সবটা না হয় ভুলেই গেল। শ্রাবণকে মুছে ফেলবে ওর জীবন থেকে। স্মৃতি হিসেবে শ্রাবণের কিছু জিনিস রয়ে গিয়েছিল নীরার কাছে, ও সব ফেলে দিবে তখনই চোখ পড়ল একটা কাগজে। ওটা ছিল ডিভোর্স পেপার। তারিখ দেখে মনে হলো এটা প্রায় 5 বছর আগের। এতগুলো দিনে একবারও এই কাগজটা নীরার চোখে পড়েনি। কি অদ্ভুত! নীরা অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছালো ওই ডিভোর্স পেপারে নিজের সিগনেচার দেখে। পড়ে আবার ভাবল, এটা হয়তো শ্রাবণেরই কাজ। ছি! কতটা জঘন্য হতে পারে মানুষ! যাওয়ার আগে সবটা সে গুছিয়েই গেছে। নিজে সিগনেচার করে কোনোভাবে নীরার থেকে সিগনেচার নিয়েছে, অথচ সে বুঝতেই পারেনি। নীরা শ্রাবণের সব জিনিসপত্র আগুনে পুড়িয়ে ফেলল। ওকে পুরোপুরি মুছে ফেলল নিজের জীবন থেকে। শ্রেয়াকেও বোঝালো, ওর মা আর বাবা দুটোই নীরা। বাচ্চা মেয়েটা কি বুঝল কে জানে। কিছু বুঝতে পারুক আর নাই পারুক, মায়ের ভীষণ মন খারাপ এটা বুঝল সে। আর তাই এখন আর বায়না করে না বাবার কাছে যাবে বলে। তবে সৃজন সব সময়ের মতোই শ্রেয়ার প্রিয়। সে শ্রেয়ার খেয়াল রাখে, ভালো মন্দের খোঁজ নেয়। কেবিনের প্রধান চেয়ারটিতে বসে আছে নীরা।
রোগী দেখা শেষ করে মাত্রই সে এল। এখন আবার সৃজনের কল এসেছে। ইমার্জেন্সি, তাই বিরক্ত লাগলেও নীরাকে যেতে হলো। শূন্য ও গিয়ে রুম নাম্বার 203-এর সামনে দাঁড়িয়েছে। ভেতর থেকে কারো কান্নার শব্দ আসছে, হয়তো রোগীর কোনো আত্মীয়। নীরা ভেতরে ঢুকলেই দেখল বেডে শুয়ে আছে কেউ। পা থেকে মুখ পর্যন্ত ঢাকা, পেশেন্ট হয়তো মারা গেছে। প্রতিদিন হাসপাতালে কোনো না কোনো রোগী এভাবে মারা যায়, তাই নীরার অস্বাভাবিক লাগল না। কিন্তু কান্নারত মানুষটিকে দেখে কপালে কিঞ্চিৎ ভাঁজ পড়ল। মনে প্রশ্ন জাগল, সৃজনের আম্মু কেন কান্না করছেন? রোগী কি উনার চেনা জানা কেউ? সৃজনের মুখ থেকে নীরা যতটুকু শুনেছে, এখানে ওদের কাছের কেউ নেই। তাহলে এই ব্যক্তিটিকে? আশেপাশে চোখ বোলাল নীরা, সৃজন নেই কোথাও। ওর কেমন চিন্তা হলো, অজানা ভয় ঘিরে ধরল ওকে। ভয় ভয় কাছে গিয়ে রোগীর মুখের কাপড় সরাতেই কিছুটা পিছিয়ে গেল সে। এই যে শ্রাবণ, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। সেই 2 মাস আগের শ্রাবণ আর আজকের শ্রাবণের মধ্যে কত তফাৎ। লোকটার শরীরে কেবল হাড়গোড় অবশিষ্ট। চেহারা আর শরীরের অবস্থা কতটা বাজে হয়ে গেছে। নীরার মাথায় এল, শ্রাবণ মারা গেছে। ওর স্ত্রী মেঘলা কোথায়? ওর বাচ্চাটা কোথায়? আশেপাশে কাছের কেউ নেই কেন? সৃজনের আম্মুর সাথে শ্রাবণের কি সম্পর্ক? উনি কেন কাঁদছেন? নীরা আর ভাবতে পারল না। বেরিয়ে গেল কেবিন থেকে। না চাইলেও মেয়েটার খারাপ লাগছে। শ্রাবণের মৃত্যুতে একটু হলেও যে ওর কষ্ট লাগছে। নীরা গিয়ে বেঞ্চাতে বসল। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলে আবার তাকালো। তখন পাশে বসে থাকা সৃজনকে দেখল। নীরা তাকালো সৃজনের দিকে। মেয়েটার চোখে প্রশ্নের ভিড় জমেছে। সৃজন সেই প্রশ্নবোধক চাহনির মানে বুঝে বলল, আপনি ঠিকই ভাবছেন। ওই লোকটা আমার আম্মুর ছেলে। বিস্মিত নেত্রে সৃজনের মুখপানে তাকিয়েই প্রশ্ন করল নীরা, তার মানে শ্রাবণ আপনার ভাই? বলা যায় তাই। নীরার ভ্রু কুঁচকে এল আপনি। সে জিজ্ঞেস করল সৃজনকে। শ্রেয়ার বাবাকে জানতে চাইলে আমি আপনাকে শ্রাবণের ছবি দেখিয়েছিলাম। তখন কেন বলেননি শ্রাবণের আরেকটা সংসার আছে, বাচ্চা আছে? কেন বলেননি ও আপনার ভাই? আপনি তবে এতদিন আমাকে ভালোবাসার মিথ্যা নাটক করে গেছেন? আচ্ছা, পুরুষজাতি কি এমনই হয়? আপনার ভাইয়ের জঘন্য কাজে আমার পুরুষ জাতির ওপর ঘৃণা জন্মেছিল। আমি ভেবেছিলাম পৃথিবীর সকল পুরুষই বোধ হয় এক। পরক্ষণেই আবার ভাবনা এল, সকল পুরুষ এক নয়, তার প্রমাণ আমার আব্বু। তার প্রমাণ আপনি। কিন্তু আমি ভুল। আপনি বুঝিয়ে দিলেন, আমি ভুল। নীরা চলে যাচ্ছিল কথাগুলো বলেই। সৃজনের কণ্ঠস্বর কানে গেলে থেমে গেল সে। আপনারা মেয়েরা একটু বেশিই বোঝেন। আমার পুরো কথা শেষ করার আগেই এতগুলো কথা শুনিয়ে চলে যাচ্ছেন। শুনুন ম্যাডাম, আপনি আমাকে এই বিষয়গুলো জানিয়েছেন প্রায় 2 মাস আগে। শ্রেয়ার বাবার সাথে আপনার দেখা হওয়ার কিছুদিন আগে। আমি কিছুটা সময় নিয়ে সবটা বলতে চেয়েছিলাম। আচ্ছা, বলুন তো, ওনার সম্পর্কে কিছু বললে আপনি আদৌ বিশ্বাস করতেন? উহু, করতেন না। আমি আপনার চোখ মুখে ওনার প্রতি ভালোবাসা দেখেছি, বিশ্বাস দেখেছি। তার মধ্যে আমার কথাগুলো আপনার তো বিশ্বাস হতোই না, বরং আমাকেই ভুল বুঝতেন। মনে হতো, আপনাকে আমি পছন্দ করি বিধায় বানিয়ে বানিয়ে এসব বলছি। তাই আমি চেয়েছিলাম সবটা আপনি নিজ চোখেই দেখুন। সবটা আপনার সামনে আসুক। আর আসলো। প্রকৃতির নিয়মে আপনাদের দেখা হলো, আপনি সবটা জানতে পারলেন আর সেজন্যই এখনো আপনি এতটা স্ট্রং আছেন। আবার ভাবুন তো আমি বা অন্য কারো মুখ থেকে এই কথাগুলো শুনলে আপনি কি মানসিকভাবে ভেঙে পড়তেন না? নীরা ঘুরে তাকালো। সত্যিই তো,
সেদিন শ্রাবণ আর মেঘলাকে একসাথে না দেখলে, ওদের কথাবার্তা নিজের কানে না শুনলে নীরা হয়তো বিশ্বাসই করত না শ্রাবণ এমন কিছু করতে পারে। কিন্তু ওর বলা কথাগুলো যে এভাবে ফলে যাবে তা নীরা ভাবেনি। আচ্ছা, শ্রাবণের স্ত্রী কোথায়? ও সব জানার পর নিশ্চয়ই ছেড়ে চলে গেছে। শ্রাবণের শেষ পরিণতি এমন নিষ্ঠুর ভেবেই খারাপ লাগল নীরার। শ্রাবণ ওর সাথে অন্যায় করেছে, করুক। মৃত মানুষের প্রতি রাগ রেখে কি করবে? একইভাবে খারাপ লাগছে সৃজনেরও, যদিও শ্রাবণ কোনো কালেই সৃজনকে নিজের ভাই বলে মানেনি। তবুও আজ ভীষণ কষ্ট হচ্ছে। মানুষ তো, প্রকৃতির নিয়মে কেটে গেছে আরও 2 মাস। অন্যের না থাকায় কারো জীবন থেমে থাকে না। ঠিক তেমনি নীরার জীবনও থেমে থাকেনি। সে যথেষ্ট স্ট্রং। নীরা না থাকলে ওর অসুস্থ মা বাবা আর শ্রেয়াকে দেখবে কে? এই ভেবেই তো নিজেকে সামলে নিয়েছে নীরা। হাসপাতালের ডিউটি, বাড়ির সব কাজ আর মা বাবার খেয়াল রাখা সবটা নীরাই করে। তবে শ্রেয়ার খেয়াল তার থেকে বেশি সৃজন রাখে। এতদিন অতিবাহিত হলো, এত কিছু পরিবর্তন হলো, কিন্তু সৃজনের পাগলামো কমেনি, নীরাকে ভালোবাসি বলার অভ্যাস যায়নি। কে বলবে, এই সৃজন 30 বছরের দাগড়া যুবক। আকাশ এখনো গভীর কুয়াশার চাদরে ঢাকা, সূর্য সেখানে কেবলই এক ফ্যাকাশে আলোর বৃত্ত। ঠান্ডা শিরশিরে বাতাস চারদিক থেকে জেঁকে ধরেছে। নিস্তব্ধতা বিরাজ করছে প্রকৃতিতে। পথের ধারে আগুন পোহানোর জন্য হালকা ধোঁয়া উঠছে। দূর থেকে ভেসে আসছে খেজুরের রসের মিষ্টি সুবাস। এই গভীর শীতের নীরবতা জানান দিচ্ছে যে দিনের উষ্ণতা পেতে এখনো বেশ কিছুটা সময় বাকি। এমন একটা সময়ই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে নীরা, পাশেই সৃজন। ছেলেটার গায়ে শীতের উষ্ণ কাপড়, কিন্তু নীরার পরনে একটা পাতলা শাড়ি। শীতে কাঁপছে মেয়েটা। সৃজন বিষয়টা লক্ষ্য করে দাঁড়িয়ে পড়ল। ওর গায়ে থাকা জ্যাকেটটা খুলে নীরাকে ডাকল। ডাক্তার ম্যাডাম, শুনুন। নীরার পা দুটো থেমে গেল। একে তো ঠান্ডায় কাঁপছে, আর ওর মনের অবস্থা ভালো নেই। হসপিটালের সব ডক্টররা মিলে ক্যাম্পিংয়ে এসেছে। মা বাবা শ্রেয়াকে দেখছে 2 দিন হয়ে গেল। সেজন্যই ওর মন খারাপ। নীরা ওখানেই দাঁড়িয়ে রইল, পিছু ফিরে তাকালো না পর্যন্ত। সৃজন এগিয়ে এসে ওর জ্যাকেটটা পরিয়ে দিল নীরাকে। নীরা ওর গায়ে থাকা জ্যাকেটের দিকে তাকিয়ে পড়ে আবার তাকালো সৃজনের দিকে। যেমন তেমন ভাবে তাকায়নি, রেগে ভ্রু কুঁচকে তাকিয়েছে। নীরা কিছু বলতে চাইলেই সৃজন হাত দিয়ে ওর মুখ চেপে ধরে বলল, শোষ, রাখবেন না। শীতকাল চলছে, গরম কাপড় না পরলে ঠান্ডা লাগবে তাই। সৃজন পুরো কথা শেষ করার আগেই এক ঝটকায় নিজের ওপর থেকে সৃজনের হাত সরিয়ে দিল নীরা। ওর কথা থামিয়ে বলল, তাই তাই কি? আমার ঠান্ডা লাগবে তাই আপনি নিজের গায়ের জ্যাকেট খুলে আমাকে পরিয়ে দিলেন? আবার আমাকে স্পর্শও করলেন? কে দিয়েছে এগুলো করার সাহস? সৃজন মুচকি হাসে, মাথায় এলো মেলো চুলে হাত বুলিয়ে বলে, আপনি তো আমারই। সাহস আবার কে দিবে? নীরা বিরক্ত হল, আঙুল উঁচিয়ে বলল, শুনুন। সৃজন ওর আঙুলটা ধরে নিল। কিছু সময় ব্যয় করে নীরার পুরো হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আপনি শুনুন ম্যাডাম। আপনি জানেন অতিরিক্ত ঠান্ডায় কত রকমের অসুখ বিসুখ হয়। যদি আপনার তেমন কিছু হয়ে যায়, হলে হবে। অতিরিক্ত ঠান্ডা লেগে আমার প্রচণ্ড অসুখ হোক, সেই অসুখে মৃত্যু হোক, এই পৃথিবী ছেড়ে চলে যাব না হয়। আপনার যায় আসবে কি? যায় আসবে তো। আপনি চলে গেলে আমার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। আপনার সাথে আমার পুরোটা জীবন কাটানো বাকি। শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে কোনো এক সুন্দর রাস্তায় পাশাপাশি হাঁটা বাকি।
হাঁটার ফাঁকে রাস্তার ধারের কোনো ঢং দোকানে বসে চা খাওয়া বাকি, সুখ দুঃখ ভাগ করে নেওয়া বাকি, আমাদের একটা ছোট্ট সংসার সাজানো বাকি। এত এত অপূর্ণ ইচ্ছে রেখে আপনার বা আমার চলে যাওয়াটা বেমানান লাগে না? আমরা বরং শেষ অবধি একসাথে থাকি। নীরা মুগ্ধ হলো সৃজনের কথায়, কিন্তু ওকে বুঝতে দিল না। চোখ মুখ কঠিন রেখেই বলল, আমার ভাঙাচোরা জীবনের সাথে নিজের সুস্থ সবল জীবনটা জুড়তে চাইছেন কেন? আমার ভালোবাসা দিয়ে আপনার ভাঙাচোরা জীবনটা জোড়া লাগাবো তাই। এ সম্ভব নয় ডাক্তার সাহেব। কেন সম্ভব নয়? আমার দ্বিতীয়বার ভাবতে ভয় লাগে। কেন? চারিদিকটা দেখুন। এই শীতের রুক্ষতা, বিষণ্ণ প্রকৃতি সবকিছু কেটে গিয়ে ফের বসন্ত আসে, কিন্তু আপনার জীবনে না হয় এল। আপনার নির্জীব রংহীন জীবনে বসন্ত হয়ে আমি এলাম। ফিরিয়ে না দিয়ে সাদরে গ্রহণ করুন, সবটা সুন্দর হবে। সুন্দর হতে বাধ্য। নীরা কি বলবে বুঝল না। আচ্ছা, নীরার কি উচিত সবটা নতুন করে শুরু করা? এই উন্মাদ পাগল ডাক্তারটাকে একটা সুযোগ দেবে কি? অনেকগুলো দিন তো গেল, নীরা খুব কাছ থেকে সৃজনকে দেখল, বুঝল মানুষটা কেমন। এবার সৃজনকে বিশ্বাস করাই যায়। নীরা মুচকি হেসে বলল, উমম, থাকাই যায়। সৃজন স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে কেবল। এক্ষুনি সে কি শুনল? নীরা বলল কথাটা। সৃজনের কথার উত্তরে সে এমন একটা কথা বলল। সৃজন কি ঠিক শুনেছে? সৃজনের মুখের ভাবভঙ্গি দেখে হাসি পেল নীরার। হেসে অন্যদিকে তাকাল। পরে আবার সৃজনের চোখের সামনে হাত নেড়ে বলল, ওহে জনাব, আপনাকেই বলেছি। শুনুন, আমার বিষণ্ণ মনে ভালোবাসার রং লেগেছে। আমি স্বীকার করছি, আমিও আপনাকে ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি, ভীষণ 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 ভালোবাসি। নীরা হেসে উঠল। সৃজন অপলক তাকিয়ে রইল সেই সুন্দর হাসির দিকে। নীরার কাছে গিয়ে বলল, হাসলে আপনাকে দারুণ দেখায় ডাক্তার ম্যাডাম। সৃজনের প্রশংসায় আবারও মুচকি হাসল নীরা। মেয়েটাকে হাসলে দারুণ লাগে, অথচ সে হাসে না। তবে এবার থেকে ওর ঠোঁটে হাসি লেগে থাকবে। সৃজন হবে সেই হাসির কারণ। সৃজন হাত বাড়ালেই নীরা হাতটা ধরে নিল। দুজনে মিলে একান্ত কাটাল। সুন্দর রাস্তা দিয়ে শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে হাঁটতে শুরু করল। সমাপ্ত।